গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আমাদের মস্তিষ্কের জটিল কার্যপ্রণালীর ফসল হলো আমাদের চিন্তাভাবনা, আর এই চিন্তাভাবনার এক অকৃত্রিম অপ্রিয় ফল হলো আমাদের বলা মিথ্যে। আর এই মিথ্যে বলা মানুষকে অন্যান্য জীব থেকে অনেকটাই আলাদা করে। আমরা মানুষেরা মিথ্যে বলি অর্থের জন্য, স্বার্থ এবং ভোগ লালসা চরিতার্থ করার জন্য, আর সেখান থেকেই জন্মায় অপরাধ। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন আনন্দ বাগচির লেখা গল্প ফাঁদ। গল্পের বিভিন্ন চরিত্রে অমিয়, অতীন, নটরাজ, পুলিশ অফিসার এবং পাহারাদার। গল্প পাঠে এবং প্রধান চরিত্রে সৃজন গুপ্তা। গল্পে অন্যান্য চরিত্রাভিনয় দীপায়ন মালাকার, সঞ্জিত বিশ্বাস। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আনন্দ বাগচির লেখা ফাঁদ। অমিয় আর অতীন দুই ভাই, 2 বছরের ছোট বড়। অমিয়ই বড়, দুজনে একেবারে গলায় গলায় ভাব, ঠিক বন্ধুর মতো। কোনো ব্যাপারেই মতান্তর কি মতবিরোধ হয়ই না বলতে গেলে। এমনটা খুব কমই দেখা যায় পিঠোপিঠি ভাইদের মধ্যে। দুজনেই গল্পের বইয়ের পোকা, বিশেষ করে গোয়েন্দা গল্পের। ওদের বাবা অক্ষয় চক্রবর্তীরও খুবই বই পড়ার নেশা ছিল একসময়। গোয়েন্দা কাহিনী তো গোগ্রাসে গিলেছেন। বাংলা আর ইংরেজি গোয়েন্দা কাহিনীর সংগ্রহ তার প্রচুর। এক মেয়েও আছে, অমিয়র থেকেও বছর 6 বড়। তার বিয়ে দিয়েছেন। মেয়ের আমন্ত্রণে মাঝে মধ্যে সেখানে গিয়েও থাকতে হয়। একটি নাতি জন্মেছে কিছুদিন আগে। তা অমিয়রও বছর 15 বয়স হল। তার নিজেরও এখন বয়স হয়েছে, তাই ধর্মগ্রন্থে মন টেনেছে, বিশেষ করে মহাভারত। একটা কথা খুব শোনা যায়, যা নেই মহাভারতে তা নেই ভারতে। অর্থাৎ মহাভারতে যা নেই তামাম ভারতবর্ষ খুঁজলেও তা পাওয়া যাবে না। মহাভারত সত্যি এক বিশাল ব্যাপার। একটা কাহিনীর মধ্যে আরও একটা কাহিনী, এমনভাবে বোনা যে তার রহস্যে রহস্যে একেবারে ঘনীভূত হয়ে উঠেছে, অথচ একটুও জট পাকায়নি। পড়তে পড়তে যখন ক্লান্ত বোধ করেন তখন পড়া স্থগিত রেখে অন্য একটা কাজ করেন। কোনো একটা কাহিনী বেছে নিয়ে তাকে বিস্তৃত বিশ্লেষণ করে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করেন। ফলে তা কেবল নিছক অনুবাদ হয় না, নিজের চিন্তাধারার সংযোজনও তাতে থাকে। ফলে তা কাহিনীতে একটা নতুন স্বাদ এনে দেয়। অমিয় আর অতীন দুজনেই পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। পয়সার অভাব নেই অক্ষয় চক্রবর্তীর। 2টি ছেলেকে হস্টেলে রেখে ভালো স্কুলে পড়িয়েছেন। এই বাড়ি ছাড়াও তার প্রভূত অর্থ ব্যাংকে জমা হয়ে চলেছে। ব্যবসা জিনিসটা বেশ ভালোই বোঝেন তিনি। তাই ওই টাকা কিভাবে এবং কোন কোন খাতে রাখলে দ্বিগুণ চৌগুণ হতে পারে তা তিনি ভালোই জানেন, আর তাই করে চলেছেন। এই বাড়ি আর টাকা কড়ির সিংহভাগই পাবে তার 2 ছেলে। নাতিকেও তা বলে বঞ্চিত করছেন না, কিন্তু মেয়ের জন্য এমনভাবে টাকা গচ্ছিত করে যাচ্ছেন যাতে উত্তরোত্তর বেড়েই যায়। এই নাতির পরেও যারা জন্মাবে তাদের বরাদ্দ তারা পাবে। স্কুলের পর্ব শেষ করে অমিয়রা এখন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ে। ওদের ইচ্ছায় অমিয়বাবু কখনোই বাধা দেননি।
পড়াশুনোর চেয়ে আর ভালো কিছু হয় নাকি? নিজের ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগটা হয়নি, তাই ব্যাপারটা তিনি বোঝেন। এখন ইউনিভার্সিটিতে ছুটি চলছে। অমিয়রা বাড়িতে মা বাবার নজর এড়িয়ে গোয়েন্দাগিরির পরিকল্পনা ভাবছে। বাবা অবশ্যই চাইবেন না পড়াশোনার পর্ব চূড়ান্তভাবে শেষ হওয়ার আগে তারা অন্য কিছুতে মন দিক। অন্য কিছু বলতে বন্ধুবান্ধব, চুটিয়ে আড্ডা কিংবা টাকা রোজগারের ধান্দা, এইসব আর কি। তবে হাতে কলমে গোয়েন্দাগিরিকে তিনি যে সমর্থন করবেন এমন ভাবা ভুল। অমিয় বলল, আরে সে তখন যা হবে দেখা যাবে, কোথাকার ঘটনা কোথায় গিয়ে গড়াবে কে জানে। অতীন বলল, আসলে গোয়েন্দা হব এটা আমার অনেক দিনেরই স্বপ্ন। নিশ্চয়ই, গল্পের বইতে তো পড়েছিস, কোনো বিচিত্র ঘটনা দেখতে পেলে তার কিনারা করতে পারায় বড়ই আনন্দ হয়, জানিস তো। দেখ, অর্থ রোজগারের লোভ কিন্তু এর মধ্যে নেই। অর্থ আমাদের প্রচুর আছে, মানুষের কাজে লাগতে পারলেই আমরা খুশি, কি বলিস? অতীন অমিয়র কথা শুনে মাথা চুলকে বলে, কিন্তু বিচিত্র ঘটনা আমাদের চোখের সামনে এসে যাবে বলছিস? এরকম দোনামোনা দুর্বল হলে হবে না তো, ভরসা রাখতে হবে। কেন হবে না? নিশ্চয়ই হবে। মনের জোরে এই দুনিয়ায় কি না হয় বলতো? শুধু সময়ের অপেক্ষা। আমি বলছি শোন, তা আমরা সময় দেব, তাড়াহুড়ো করার তো কিছু নেই। এর মধ্যে কয়েক বছর কেটে গেছে। কলেজ ইউনিভার্সিটির পর্ব শেষ করেও অমিয়রা থামেনি। ক্যামেরায় ছবি তোলার কায়দা কানুন রপ্ত করে ফেলেছে। আরও যা যা দরকার হতে পারে তাও বাদ দেয়নি। প্রাথমিক বেশ কিছু খরচ খরচা লেগেছে এর জন্যে। তার জন্যে অবশ্য তারা মোটেই ভাবিত নয়। প্রয়োজন মাফিক ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে এবং অকাতরে তা ব্যয়ও করেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কেস আসেনি। তার মানে পুরো মাত্রায় বেকার, ইউনিভার্সিটি শেষ করার পরেও। রান্নার লোকটিকে আরেক দফা চায়ের ফরমাইশ করে অমিয় গুনগুন করে গান গাইছিল। এর মধ্যে হঠাৎ ডোরবেল বেজে উঠল এবং অমিয়র গানে বাধা পড়ল। অমিয় গলা চড়িয়ে বলল, ডোর ইজ ওপেন, প্লিজ কাম ইন। একটা লোক ভেতরে এসে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করল। অমিয় বুঝতে পারল লোকটা বাঙালি। হাতের ইশারায় একটা চেয়ার দেখিয়ে বলল, বসুন। তারপর চা চলবে? মাথা নেড়ে লোকটা না জানালো। তারপর গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, মানে দেখুন, খুব বিপদে না পড়লে আপনাকে না বিরক্ত করতে আসতাম না। বিপদ? কিরকম বিপদ? এই কেউ না আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কেউ মানে? আপনার কোনো শত্রু? আমার তো আর কারোর সঙ্গে শত্রুতা নেই, কারো সাথে পাঁচে তো থাকি না। লোকটা কি বাড়িতে এসে খুন করবে এরকম হুমকি দিচ্ছে? না মানে লোকটা আমার সামনে আসেনি, এই টেলিফোনে মাঝে মধ্যেই আর কি। তো এরকম হুমকির উদ্দেশ্য কিছু বুঝতে পারলেন? ভয় দেখিয়ে টাকা আদায় করতে চায়। দেখুন, এও তো এক ধরনের ব্ল্যাকমেল করা। কত টাকা চাইছে? আপাতত 10,000। আপাতত কেন বলছেন? বলছি এই জন্যে যে 10,000 নিয়েই নিশ্চয়ই ও থামবে না, বুঝলেন? লোভ তো বেড়ে যাবে, তখন আরো চাইবে। আপনার বুঝি অনেক টাকা? আগে তা বলতে পারেন আর কি। আমার মনে হয় লোকটাও না সেই কথা জানে, নইলে চাইতো না। কিভাবে দিতে হবে কিছু বলেছে? আরে বাড়িতে এনে রাখতে বলেছে, এনেছি বললেই নিতে আসবে। ইস, পুলিশকে জানালেন না কেন? লোকটাকে ধরার খুবই সুযোগ ছিল পুলিশের। তা ছিল ঠিকই, কিন্তু আগেই আমাকে না হুঁশিয়ার করে দিয়েছে। পুলিশে খবর দিলে আমাকে খুন করা ছাড়া নাকি আর ওর উপায় থাকবে না। পুলিশ আর কতদিন আমাকে পাহারা দেবে বলুন? আরে দূর বাজে কথা, আপনাকে খুন করেও রাখেরে কোনো লাভই হবে না, একটা পয়সাও পাবে না। আরে লোকটাকে কি এতটাই মূর্খ মনে হয় নাকি আপনার? তা ঠিক, আপনার কথায় যুক্তি আছে। যুক্তি দিয়েই আমি কথা বলি। এর মধ্যে চা চলে এসেছে। এই শোনো না, আরও একটা খালি কাপ নিয়ে এসে এই 2 কাপকে 3 কাপ করে দাও না। সমান মাপের 3 কাপ করা হলে অমিয় বলল, এই নিন চা খান।
ভয় পাওয়ার কিছু নেই, লোকটা এখানে আসবে না। একটি কাপ তুলে নিয়ে চায়ে চুমুক দিল লোকটা। আচ্ছা বলুন তো, আপনি আমার কাছে কেন এলেন? আরে মশাই, আপনি গোয়েন্দা, তাই আপনি এর একটা বিহিত করতে পারবেন, আমি জানি, আমার বিশ্বাস আছে। কি করে আপনি জানলেন যে আমি গোয়েন্দা? আমি তো এখনো গোয়েন্দা জীবন শুরুই করিনি। কি যে বলেন, সবাই জানে আপনি গোয়েন্দা, আপনারা দুজনেই তো। সবাই জানে? তাহলে তো ওই লোকটাও জানার কথা। তা জানি না, তবে এর মধ্যে আর তবের কিছু নেই। আপনি আমার কাছে কি চান বলুন তো? এই আপনাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, মানে আপনাদের দুজনকেই। এই বাইরে আমার গাড়ি রাখা আছে। দুজনে না, আমি একাই যাব। আমি কেন একা যেতে চাইছি জানেন? এখানে যদি কোনো কেস হঠাৎ এসে পড়ে, তা সামলানোর জন্য তো ও থাকছে। আসবে না এই কথা কি আর হলফ করে বলা যায় নাকি? আচ্ছা আপনি 1 মিনিট দাঁড়ান, আমি একটু জামা কাপড়টা পাল্টে আসি। লোকটা হয়তো ভেতরে ভেতরে হতাশ হলো, কিন্তু মুখে কিছুই বলল না। আচ্ছা আপনার বাড়িটা কোন অঞ্চলে, মানে ঠিক কোন জায়গায়? লোকটা সব কিছুই বলে দিল, যাতে কোনো অসুবিধেই না হয়। অমিয় চোখের ইশারায় অতীনকে ভেতরের ঘরে ডেকে নিয়ে কানে কানে বলল, জায়গাটা কোথায় সব তো শুনলি। পুলিশকে সব খুলে বলে ওখানে জাল বিছিয়ে রাখতে বলবি। পুলিশের বড় কর্তা, মানে যিনি সর্বেসর্বা, তার সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা রয়েছে। আমার নাম করে বলবি, তাহলেই কাজ হয়ে যাবে, বুঝলি? জামা কাপড় পাল্টে এসে অমিয় বলল, এই দেখুন, আপনার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছি, অথচ আপনার নামটাই আমার জানা হয়নি। লোকটা বলল, হ্যালো, মাইসেলফ নটরাজ রুদ্র। বাবা, একে রামে রক্ষে নেই, তার উপর আবার সুগ্রীব দোসর। রুদ্র নিশ্চয়ই আপনার পদবী? অদ্ভুত পদবী কিন্তু আপনার মশাই। লোকটা বলল, আমি নটরাজ হলেও আমার মাথায় কিন্তু জটা নেই, বুঝলেন? এই মাথায় তো এই পাতলা বাবরি চুলটুকুই যা আছে। এই দেখুন দেখুন দেখুন। বলেই মাথা হেঁট করে অমিয়কে তার চুল দেখতে সাহায্য করল। অমিয় বলল, আরে আপনি মশাই সবকিছু আক্ষরিক করতে ধরছেন কেন বলুন তো? এর ইনার মিনিং বুঝে নিন। জটা মানে জট, এখানে জটিলতা, তার মানে গেরো। নটরাজ চমকে তাকালো অমিয়র দিকে। মনের ভাবটা যেন আন্দাজ করতে চাইল মুখের দিকে তাকিয়ে। নটরাজ বলেছিল বাইরে ওর গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু বাইরে বেরিয়ে অমিয় কোনো গাড়ি দেখতে পেল না। যেটা দাঁড়িয়ে আছে সেটা একটা ভাড়াটে ট্যাক্সি। লোকটার সব কিছুর মধ্যেই কেমন একটা ধোঁয়াটে ব্যাপার। অমিয়র কেমন যেন মনে হলো যে লোকটার নামটাও বোধহয় বানানো, সত্যিকারের নয়। কিন্তু মুখে কিছু বলল না। অমিয় ট্যাক্সির ভেতর উঠে বসলে লোকটা নিজে চালকের আসনে বসল। ট্যাক্সিটা একটি একতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। ছোট ছোট কয়েকটা কামরা নিয়ে বাড়ি। লোকটা ভেতরের একটা ঘরে নিয়ে গিয়ে বসালো অমিয়কে। আসুন আসুন, বসুন বসুন বসুন। তারপর শ্রী শ্রী গোয়েন্দা মহারাজ, এই হচ্ছে আমার বাড়ি, কেমন দেখছ? লোকটার গলায় কেমন যেন ব্যঙ্গের সুর। আমার ফাঁদে এত সহজে তুমি যে পা দেবে আমি তো ভাবতেই পারিনি। ওই ছোকরাকে যে তুমি সঙ্গে আনবে না সেটা তো আমি আগেই জানতাম। ভালোই হয়েছে, ওর মারফত টাকাটা আদায় করা যাবে। এমন সময় অন্য একটা ঘর থেকে একটা লোক দাঁত বের করে হাসতে হাসতে এসে দাঁড়ালেন। নটরাজ বলল, এই হচ্ছে সেই লোক যে আমাকে খুন করবে বলে শাসিয়েছিল। মানে তোমাকে ধাপ্পা দিয়েছিলাম আর কি। এ কি দাঁড়িয়ে রইলে কেন? বসে পড়ো হে, শিকার এখন আমাদের কবজায়। লোকটার হাতে একটা খুদে পিস্তল। সেটা নিয়ে অমিয়র মুখোমুখির চেয়ারে বসে পড়ল। পিস্তলটা খেলনা খেলনা মনে হলেও খেলনা নাও হতে পারে। রুমালের সঙ্গে জড়িয়ে অনেকে বুক পকেটে রেখে থাকে।
বাড়িতে ঢোকার সময় অমিয় একটা ক্যাসেট টেপ রেকর্ডার আগে থেকেই চালু করে রেখে দিয়েছিল প্যান্টের পকেটে। যন্ত্রটা খুবই পাওয়ারফুল, পকেটের ভেতর থেকেই সব কথা হুবহু রেকর্ড করতে পারে। নটরাজ বলল, যাক, ধানাই পানাই ছেড়ে এবার কাজের কথায় আসা যাক। 1010 টাকা পেলে আমার চলে যাবে আপাতত, বুঝেছ চন্দ্রবদন? বেশি চাইনি তো। মাত্র? তাহলেই আমাকে ছেড়ে দেবেন? ছেড়ে দেব? মাথা খারাপ নাকি? 10ই শেষ হবে ভেবেছ? 10-এর পরে 10, তারপরে আরো 10, এভাবে চলতেই থাকবে। কথাটা অমিয়র বিশ্বাস হলো না। নটরাজ লোকটা অনেক কিছুই বানিয়ে বানিয়ে বলছে, তার কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে ধরা মুশকিল। যেমন ওর নামটা, ওই নাম যে ওর আদৌ নয় সে বিষয়ে এখন অমিয়র মনে আর কোনো সন্দেহ নেই। সে কঠোর গলায় জিজ্ঞেস করল, আপনার সত্যিকারের নামটা কি বলবেন আমাকে? এই ছোকরা, অমন উঁচু গলায় আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে কথা বলার সাহস পায়নি। তোমার দুঃসাহস দেখি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি এখনই কি করতে পারি জানো? অমিয় ওকে আরও রাগিয়ে দেওয়ার জন্য বলল, না বললে জানবো কি করে? তোমার ওই ডাবা ডাবা চোখ দুটো গেলে অন্ধ করে দিতে পারি। অমিয় হাসল। তা আপনি পারেন না। পারি কিনা দেখবে? হ্যাঁ দেখান, তবে এটাও জেনে রাখুন আমাকে দিয়ে তাহলে আর কোনো কাজই হবে না। কেন হবে না শুনি? মানে আমি ভাইকে ফোন করবো কি করে চোখেই যদি না দেখি? ঘটে এই বুদ্ধি নিয়ে তুমি চলো। তুমি নম্বর বলবে, আমি ফোন লাগিয়ে তোমার হাতে দেব, কথা তুমি বলবে। বলেই লোকটা ভেতরের ঘর থেকে একটা ফোন নিয়ে এলো। বলো, নম্বর বলো। অমিয় আর কথা বাড়ালো না। মনে মনে সে অন্য মতলব ঠাউরে রেখেছিল। সে নম্বরটা সামান্য পাল্টে দিল। এটা তো দেখছি মোবাইল ফোনের নম্বর। তবে আপনি কি আশা করছিলেন একটা সাদামাটা ফোন হবে? হ্যাঁ, নাও, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভাইকে ফোন করো। লোকটার গলায় ধমক। আচ্ছা, টাকাটা কিভাবে দিতে হবে? অমিয় শুকনো গলায় জানতে চায়। খুব সহজ ব্যাপার। এই ট্যাক্সিটা গিয়ে তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। তোমার ভাই বেরিয়ে এসে ক্যাশ টাকার বান্ডিলটা গাড়ির ভেতরে ফেলে দেবে। তারপর আবার কদিন পরে একইভাবে একই কাজ করবে। এর মধ্যে তোমার ভাই ব্যাংক থেকে আবার টাকা তুলে এনে বাড়িতে মজুত রাখবে। যতদিন এই প্রসেস চলবে তোমার কোনো চিন্তা নেই। তুমি এখানেই থাকবে, খাবে, ঘুমাবে। আদর যত্নের কোনো ত্রুটি হবে না। তোমার ভাষাতেই বলি, কথাটা খাসা বলেছিলে, কিন্তু তুমি হচ্ছ আমার সোনার ডিম দেওয়া মুরগি, তাই বাঁচিয়ে তো তোমাকে রাখতেই হবে। অমিয় মুচকি হাসে। আমি বরাবর খাসা কথাই বলে থাকি। অনেক হয়েছে, এবার ভাইকে ফোন করো। ঠিক যেমন যেমন বলেছি তেমনটা বলবে। অমিয় বলল, হ্যালো। হ্যাঁ ভাই অতীন, আচ্ছা মন দিয়ে শোন। বলছি 1010 টাকা না এক্ষুনি চাই। বাড়িতে ক্যাশ যা আছে তা থেকেই হয়ে যাবে মনে হয়, বুঝলি? এক্ষুনি হলুদ রঙের একটা ট্যাক্সি বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। তুই টাকার বান্ডিলটা খবরের কাগজে জড়িয়ে ট্যাক্সির ভেতরে ফেলে দিবি। তারপর আবার ব্যাংক থেকে টাকা তুলে এনে বাড়িতে রেখে দিবি। প্রতিবার কিন্তু 10 করেই ট্যাক্সিতে ফেলবি, বুঝলি? এম আই ক্লিয়ার? ভেরি গুড। আগে যা বলেছি সব মনে আছে তো? লোকটা ফোন ছিনিয়ে নিল অমিয়র হাত থেকে। তারপর সন্দিগ্ধ গলায় বলল, এটা কি হলো? নিরীহ মুখে অমিয় বলল, কোনটা কি হলো? ওই যে যা বলেছি সব মনে আছে তো? এই কথাটার মানেটা কি? বাহ, কিভাবে টাকা তুলবে, প্রতিবার কত করে ফেলবে, সব মনে আছে কিনা সেটাই যাচাই করে নিলাম। তা বেশ করেছ, তোমার বুদ্ধি আছে। কি বললো তোমার ভাই? সেটাই তো আশ্চর্যের কথা, কিছু বলছে না আমার ভাই। কই দেখি। হ্যালো অতীন, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো। কেউই সাড়া দিল না। লোকটা চিন্তিত গলায় বলল, কি হলো? এ ব্যাপারটা তো বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পারছি। এ ব্যাপারে একটা সম্ভাবনার কথাই আমার মনে হচ্ছে। বলো বলো, তোমার কি মনে হচ্ছে? হয়তো অতীন এখন বাড়িতেই নেই। বাড়িতে নেই? সে তবে গেল কোথায়? আরে আসলে একটা কেস আসবে, অনেকদিন ধরেই আমরা ভাবতাম কথাটা। এতদিনে হয়তো সেটাই এসে গেছে, আর তাই অতীন সরেজমিনে ব্যাপারটা খতিয়ে দেখতে সেখানেই গেছে।
আমারও তাই মনে হচ্ছে, জানো তো। তুমি ঠিকই বলেছ, শুধু একটাই মুশকিল, ও ফিরে এসে জানতেও পারবে না যে টাকাটা পাওয়ার জন্য আমরা মুখিয়ে বসে আছি। সেটা কিভাবে পাবো তাও তো তাকে জানাবার চেষ্টা করেছিলাম বারবার। মুশকিল কিছু নেই, ও বাড়িতে ফিরে এলেই জানতে পারবে। কি যে বলো তুমি, ও তো ফোনটাই ধরলো না। অমিয় হাসল। আরে বলছি, মোবাইল ফোনের আদব কায়দা আপনার বোধহয় ঠিক জানা নেই। ওতে সবই রেকর্ড হয়ে থাকে। মানে আমাদের পাঠানো এই মেসেজ ও বোতাম টিপলেই ওর সামনে ফুটে উঠবে। আমরা কখন ফোন করেছিলাম সেই সময়টাও পর্যন্ত চলে আসবে। দারুণ ব্যাপার তো, আমি এত শত সত্যিই জানতুম না। পরে আমাকেও একটা মোবাইল ফোন কিনতে হবে। অমিয় বলল, আপনি এক কাজ করুন, কিছুক্ষণ পরে আপনি রওনা হয়ে যান ট্যাক্সি নিয়ে, ততক্ষণে অতীন এসে পড়বে। আরে আবার কিছুক্ষণ পরে কেন? আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আগে থেকেই বাড়ির সামনে গিয়ে হাজির থাকলে তো কোনো ক্ষতি নেই রে বাবা। অমিয় মনে মনে হেসে বলল, তা অবশ্য নেই, আমি তো এখানে জামিন হয়ে থাকলামই। ট্যাক্সি গিয়ে দাঁড়াতেই সাদা পোশাকের পুলিশ চারপাশ থেকে বন্দুক উঁচিয়ে ছুটে এলো। এভাবে যে লোকটা ঘেরাও হবে কল্পনাও করেনি। পাঁজরে রিভলভার ঠেকিয়ে একজন হুকুম দিল, যদি ভালো চাস তবে যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে চল। পিছনের সিটে আরো কয়েকজন সাদা পোশাকের পুলিশ ঠেসে বসল। অতীন বাড়িতেই থেকে গেল। দরজার সামনে ট্যাক্সি থামার শব্দ হতেই অমিয়র সামনের পাহারাদার লোকটা দেতো হাসি হেসে বলল, ওই যে 10,000 টাকা এসে গেল যে হে গবের চন্দর। অমিয় দেখল ট্যাক্সি চালিয়ে ভেতরে ঢুকছে লোকটা, কিন্তু তার মুখে বাঁকা হাসিটির বদলে রীতিমতো ভয়ের ছাপ। পিছনে একটি লোক ওর পিঠে রিভলভারের নল ঠেসে নিয়ে আসছে। ঘরের লোকটা তড়াক করে লাফিয়ে উঠেই পালাতে গেল। অমিয় লোকটিকে ল্যাং মেরে ফেলে দিল। ওর হাতের পিস্তল ছিটকে পড়ল। অমিয় বলল, অফিসার, অ্যারেস্ট বোথ অফ দেম, হাত কড়া লাগান। তারপর পকেট থেকে ক্যাসেটটা বের করে একজনের হাতে দিয়ে বলল, আচ্ছা, এইটা আপনাদের বড় কর্তাকে দেবেন, এতে সব কিছুর স্বীকারোক্তি আছে। নটরাজ ছদ্মনামের লোকটার দিকে তাকিয়ে একটা দুঃখজনক শব্দ করল অমিয়। লোকটা ওর দিকেই রাগী চোখে তাকিয়েছিল। তোমার জন্য দুঃখ হচ্ছে এই জন্যে যে মোবাইল ফোনটা তোমার আর কেনা হলো না। দেখো, শ্রীঘর ঘুরে আসার পর যদি সুযোগ পাও তো কিনে নিও। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প ফাঁদ। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।